হুম, কি হতো যদি বলি যে ৯০-এর দশকের শেষের দিকে শত শত মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পাওয়া অনেক টেক স্টার্টআপ রাতারাতি ধসে পড়েছিল শুধু একটা সাধারণ ভুলের কারণে? হ্যাঁ, ওই .com বাবলের সময়কার কথা বলছেন তো? একদম। তারা হয়তো তাদের সম্ভাব্য আয়ের একটা নিখুঁত হিসাব করেছিল, কিন্তু ইউজার বাড়লে সার্ভারের খরচ যে জ্যামিতিক হারে বাড়বে। সেই হিসাবটাই তারা করতে ভুলে গিয়েছিল। এটা আসলে খুব কমন একটা ভুল। রাইট। তো আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্যসূত্র নিয়ে বসেছি যা একটা ব্যবসাকে শুধু দাঁড় করাতেই নয়, টিকিয়ে রাখতেও সাহায্য করে। হ্যাঁ, আর আজকের সোর্সগুলো কিন্তু বেশ ডাইভার্স। ঠিক বলেছেন। আমাদের কাছে আছে উইকিপিডিয়ার বিজনেস প্ল্যান গাইডলাইন, তারপর কোচ কাঞ্চনের বেস্টসেলার বই মার্কেটিং ম্যাজিক। সাথে কাস্টমার সাইকোলজি নিয়ে রাজু আকুনের একটা খুব সুন্দর বিশ্লেষণাত্মক ব্লগও আছে। হ্যাঁ, আর স্টার্টআপদের গেরিলা মার্কেটিং কৌশল। এবং সবশেষে একটু বাস্তবতার ধাক্কা দেওয়ার জন্য একটা এআই টুলের কিছু ট্রাস্ট পাইলট রিভিউ নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের লক্ষ্যই হলো এই বিপুল তথ্যগুলোকে একসাথে জোড়া দেওয়া। আমরা দেখতে চাই কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে ধাপে ধাপে একটা সফল, স্বয়ংক্রিয় এবং একই সাথে মানবিক ব্যবসা গড়ে ওঠে। শুধু কাগজে কলমে তত্ত্ব নয় একদমই তাই। এই কৌশলগুলো বাস্তবে কিভাবে কাজ করে তার পেছনের মেকানিজমটা উন্মোচন করাই আমাদের মূল ফোকাস। দারুণ। তাহলে চলুন শুরুতেই ওই কাগজের প্ল্যান বা ব্লুপ্রিন্ট নিয়ে একটু কথা বলি। যে কোনো ব্যবসার শুরুটা তো একটা ফাউন্ডেশন থেকেই হয়। তা তো বটে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী একটা বিজনেস প্ল্যান হলো মূলত একটা ফর্মাল ডকুমেন্ট। এটা ব্যবসার লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের পদ্ধতি এবং নির্দিষ্ট সময়সীমার একটা রোডম্যাপ। রাইট। কিন্তু আমি যদি একটু গভীরে যাই, একটা জিনিস খুব পরিষ্কার, এই রোডম্যাপ কিন্তু সব পাঠকের জন্য একরকম হয় না। এটি কাদের জন্য তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে এর ভেতরকার গল্পটা পুরোপুরি বদলে যায়। ওই পরিবর্তনের জায়গাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন, এই প্ল্যান নিয়ে কেউ কোনো ব্যাংকের কাছে গেল লোন পাওয়ার জন্য। আচ্ছা। ব্যাংকের কিন্তু আপনার ব্যবসার বিশ্বজয়ের স্বপ্নে কোনো আগ্রহ নেই। তাদের মূল মনোযোগ একটাই, এই ব্যবসা কি প্রতি মাসে তাদের ইএমআই বা ঋণের কিস্তি শোধ করতে পারবে। তারা শুধু সেফটিটা দেখতে চায়। একদম। তারা ক্যাশ ফ্লো দেখতে চায়, তারা শুধু ঝুঁকিটা মাপতে চায়। আর অন্যদিকে যখন কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসির কাছে এই একই প্ল্যান যায়, তখন কিন্তু তাদের চিন্তার জগৎটা থাকে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তারা তো আর কিস্তি শোধের কথা ভাবে না। ঠিক। তারা দেখতে চায় এক্সিট ভ্যালুয়েশন এবং ভবিষ্যতের প্রবৃদ্ধি। তারা ভাবে এই কোম্পানিতে আজ টাকা ঢাললে ৫ বা ১০ বছর পর যখন কোম্পানিটা বিক্রি হবে তখন এর ভ্যালু কত হবে। এত বৈচিত্র্য আসে। একজন ইনভেস্টরকে হয়তো লিফটে ওঠাল ওই ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে। ওই যে এলিভেটর পিচ যাকে বলে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এলিভেটর পিচ দিয়ে আকর্ষণ করতে হয়, যেখানে শুধু সমস্যার কথা এবং সমাধানের চমকটা থাকে। আবার যখন তাদের সাথে আনুষ্ঠানিক মিটিং হয়, তখন পিচ ডেক বা স্লাইড শো ব্যবহার করে মার্কেট সাইজ, প্রতিযোগী এবং রেভিনিউ মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়। উইকিপিডিয়ার আর্টিকেলে ওই .com বাবলের যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, ১৯৯৭ থেকে ২০০১ সালের দিকের কথা। রাইট। তখন অনেক ব্যবসায়ী মুখ থুবড়ে পড়েছিল, কারণ তারা ভবিষ্যতের আয়ের ভুল আর অবাস্তব অনুমান করেছিল। খরচকে তো পুরোপুরি অবমূল্যায়ন করেছিল। ওই সময় সবাই ভেবেছিল ইন্টারনেটে শুধু একটা ওয়েবসাইট থাকলে মানুষ টাকা দিয়ে সব কিনে নেবে। কিন্তু বাস্তবে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বা একজন ক্রেতাকে আকর্ষণ করতে যে খরচ হয় সেটা তারা হিসাবেই ধরেনি। ইতিহাস থেকে এই শিক্ষাটাই নিতে হয় যে একটা বিজনেস প্ল্যান শুধু আশাবাদের দলিল নয়, এটা রূঢ় বাস্তবতার একটা গাণিতিক হিসাব। একদম। খরচকে বাস্তবসম্মত রাখা এবং আয়কে যুক্তিসঙ্গতভাবে প্রেজেন্ট করা, এই দুটোর ভারসাম্য না থাকলে যে কোনো ব্যবসায়ী তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তো ধরুন, কাগজে কলমে আমাদের একটা নিখুঁত প্ল্যান তৈরি হয়ে গেল, ইনভেস্টররাও রাজি। কিন্তু ইনভেস্টররা তো আর পণ্য কিনবে না, কিনবে কাস্টমার। হ্যাঁ, আসল খেলা তো ওখানেই শুরু। তার মানে এই প্ল্যানটাকে বাস্তবে রূপ দিতে এবং কাস্টমার টানতে একটা শক্তিশালী ইঞ্জিন লাগবে। এখানেই আসে মার্কেটিং আর আধুনিক সিস্টেমের কথা। রাইট। পিবিএস বুকশপের একটা বেস্টসেলার বই মার্কেটিং ম্যাজিকে আধুনিক মার্কেটিংয়ের কিছু বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় শিফট হল
প্ল্যাটফর্ম থেকে পার্সোনালিটিতে সরে আসা। এটা খুব চমৎকার একটা পয়েন্ট। একসময় মার্কেটিংয়ের মূল চালিকা শক্তি ছিল প্ল্যাটফর্ম, মানে টিভি, রেডিও বা বিশাল বিলবোর্ড। যার যত টাকা সে তত বড় প্ল্যাটফর্ম কিনে নিত। একদম। কিন্তু এখনকার যুগে পার্সোনালিটি বা ব্যক্তিত্বই হলো মূল ফ্যাক্টর। মানুষ কোনো লোগো বা কর্পোরেট ব্র্যান্ডকে বিশ্বাস করার আগে ওই ব্র্যান্ডের পেছনের মানুষগুলোকে বিশ্বাস করতে চায়। এই কনসেপ্টটাকে বলা যায় হিউম্যান টু হিউম্যান বা H2H সংযোগ। হ্যাঁ, ঠিক তাই। আরেকটা চমৎকার ট্রান্সফরমেশনের কথা বইতে বলা হয়েছে, প্রোডাক্ট থেকে পজিশনিংয়ের দিকে ফোকাস করা। যেমন টেসলার উদাহরণটা দেওয়া যায়। রাইট। টেসলা রাস্তায় চলার জন্য শুধু একটা মেটালের কাঠামো আর ব্যাটারি বিক্রি করে না, তারা আসলে উদ্ভাবন, ভবিষ্যৎ আর পরিবেশ সচেতনতার একটা স্ট্যাটাস বিক্রি করে। আর প্যাটাগোনিয়ার সেই বিখ্যাত বিজ্ঞাপনটার কথা মনে আছে? ও হ্যাঁ, প্যাটাগোনিয়া নামের আউটডোর ক্লোদিং ব্র্যান্ডটি তাদের এক বিজ্ঞাপনে সরাসরি লিখেছিল, ডোন্ট বাই দিস জ্যাকেট। হ্যাঁ, কারণ তারা বোঝাতে চেয়েছিল যে অতিরিক্ত কেনাকাটা পরিবেশের জন্য ক্ষতিকর। মানে আপাতদৃষ্টিতে এটা প্রোডাক্ট বিক্রির বিরোধী মনে হলেও এই পজিশনিংয়ের কারণেই মানুষ তাদের ব্র্যান্ডের প্রতি সবচেয়ে বেশি লয়াল। কিন্তু দেখুন, এই পার্সোনালিটি আর পজিশনিংকে যদি বিশাল পরিসরে বা স্কেলে নিয়ে যেতে হয়, তখন একটা শক্তিশালী কাঠামোর প্রয়োজন হয়। বইটিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে, সিস্টেম ছাড়া স্কেল করা অসম্ভব। একটা সিস্টেম না থাকলে ব্যবসার মালিক নিজেই চিফ এভরিথিং অফিসার হয়ে যান। হা, চিফ এভরিথিং অফিসার, দারুণ টার্ম। হ্যাঁ, মানে ম্যাকডোনাল্ডসের আসল শক্তি কিন্তু তাদের বার্গারের রেসিপিতে নয়, তাদের সিস্টেমে। রাইট। টোকিও থেকে টরন্টো, পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ একই রকম লাগে। কারণ তারা রান্নার তাপমাত্রার সেকেন্ড পর্যন্ত সিস্টেমে বেঁধে দিয়েছে। এই সিস্টেম তৈরির আবার 4টি মূল স্তম্ভ রয়েছে। প্রথমটি হলো ক্যাপচার, অর্থাৎ কাজের একটা সংবিধান বা এসওপি তৈরি করা। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার। একদম। এর মানে হলো কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ কাজ শুধু একজন মানুষের মাথায় আটকে থাকবে না, সেটা লিখিত থাকবে। দ্বিতীয়টি হলো সিম্পলিফাই, বা যে কোনো কাজ থেকে অপ্রয়োজনীয় জটিলতা ছেঁটে ফেলা। তৃতীয়টি অটোমেট বা মেশিনের ব্যবহার, আর চতুর্থটি হল ডেলিগেট, অর্থাৎ সঠিক মানুষের কাছে দায়িত্ব বন্টন করা। এই ডেলিগেশনের জায়গাটাতেই বইতে ইওএস বা এন্টারপ্রেনিউরশিয়াল অপারেটিং সিস্টেমের কথা বলা হয়েছে। আচ্ছা। এর ভেতরে একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে যাকে বলে GWC। এর পূর্ণাঙ্গ রূপ হল গেট ইট, ওয়ান্ট ইট এবং ক্যাপাসিটি টু ডু ইট। যে কোনো কর্মীকে কোনো দায়িত্ব দেওয়ার আগে এই 3টি বিষয় মেলাতে হয়। একটু থামাই আপনাকে, এই GWCর মেকানিজমটা একটু বুঝতে চাই। ধরুন আমার টিমে একজন খুব ভালো কোডার আছে, তাকে আমি একটা নতুন সফটওয়্যার প্রজেক্ট লিড করতে দিলাম। সে কাজটা বোঝে, তার মানে গেট ইট, এবং সে কোডিং পারে, তার মানে তার ক্যাপাসিটি আছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল। গেট ইট মানে শুধু কাজটা কিভাবে করতে হয় তা জানা নয়। ও আচ্ছা। গেট ইট মানে হলো ওই রোলের মূল উদ্দেশ্য বা ডিএনএটা বুঝতে পারা। আপনার কোডার হয়তো খুব ভালো কোড লিখতে পারে, যেটা তার স্কিল বা ক্যাপাসিটি। রাইট। কিন্তু সে কি বুঝে যে এই সফটওয়্যারটা আসলে কাস্টমারের কোন সমস্যা সমাধান করছে? সে কি প্রোডাক্টের ভিশনটা ধরতে পেরেছে? বুঝতে পেরেছি। যদি সে ভিশন না বোঝে, তবে সে শুধু নির্দেশ পালন করবে, কোনো নতুন উদ্ভাবন করতে পারবে না। আর ক্যাপাসিটি মানে শুধু স্কিল নয়, এর মধ্যে মানসিক ধারণ ক্ষমতা এবং সময়ও অন্তর্ভুক্ত। স্কিল থাকলেও সময় না থাকলে প্রজেক্ট ফেল করবে। একদম। আর ওয়ান্টেড তো হলো কাজটার প্রতি তার ভেতরের প্যাশন। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। আমরা যদি সবকিছু সিস্টেম, অটোমেশন, মেশিন আর এই ধরনের ফ্রেমওয়ার্কের ছাঁচে ফেলে দিই, তবে কি ব্যবসাটা পুরোপুরি রোবটিক বা আবেগহীন হয়ে যাবে না? এটা খুব কমন একটা প্রশ্ন। এই যে হিউম্যান টু হিউম্যান কানেকশনের কথা একটু আগে বললাম, সেটার কি হবে? অটোমেশন নিয়ে এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। আসলে বিষয়টা পুরোপুরি উল্টো। তাই নাকি? কিভাবে? একটা সিস্টেমে অটোমেশন বা মেশিনের কাজ হলো রিমাইন্ডার দেওয়া, ডেটা এন্ট্রি করা বা রিপোর্ট বানানোর মতো পুনরাবৃত্তিমূলক বোরিং কাজগুলো করা। আচ্ছা, এগুলো মেশিন করলে ভুল কম হয়। আর এর ফলে সবচেয়ে বড় যে লাভটা হয় তা হলো মানুষের তৈরি টিম বা কর্মীরা এইসব রোবোটিক কাজ থেকে মুক্তি পায়। ও আচ্ছা।
মানে তারা তখন অন্য জায়গায় ফোকাস করতে পারে। ঠিক তাই, তখন তারা উদ্ভাবন, কাস্টমারের সাথে কথা বলা, তাদের সমস্যাগুলো মন দিয়ে শোনা এবং বিচারবুদ্ধির দিকে অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারে। দারুণ একটা পয়েন্ট। মেশিন মূলত মানুষকে আরও মানবিক হওয়ার জন্য সময় এবং মানসিক স্পেস তৈরি করে দেয়। চমৎকার। তার মানে মেশিন আমাদের ডেটা গোছাবে আর আমরা কাস্টমারের সাথে সম্পর্ক গড়ব। তো এখন আমাদের ইঞ্জিন বা সিস্টেম রেডি, কিন্তু এই সিস্টেম দিয়ে আমরা কার কাছে পৌঁছাতে চাই? হ্যাঁ, অডিয়েন্স তো সিলেক্ট করতে হবে। পৃথিবীর সবাই তো আর আমাদের কাস্টমার নয়। এখানেই চলে আসে ক্রেতার মনস্তত্ত্ব। রাজু আকুনের একটি সাইকোলজি ব্লগ এবং মার্কেটিং ম্যাজিক বইয়ের কনসেপ্ট মেলালে আমরা 5P কোয়ালিফাইড বায়ারের একটা চমৎকার সূত্র পাই। এই 5P ফ্রেমওয়ার্কটা হলো যে কোনো ব্যবসার একটা ছাঁকনি বা ফিল্টার। এই 5টি পি হল পেন মানে বাস্তব সমস্যা, প্রায়োরিটি বা সমস্যা সমাধানের তাগিদ, পেমেন্ট মানে পেমেন্ট করার ক্ষমতা, পার্সোনালিটি অর্থাৎ ব্র্যান্ডের সাথে ফিট করা এবং সবশেষে পারচেজ ইন্টেন্ট বা কেনার সদিচ্ছা। বইটি গ্ল্যামোরা হিজাবসের যে উদাহরণ দেওয়া হয়েছে তা দিয়ে বিষয়টা খুব সহজে বোঝা যায়। হ্যাঁ, একটু খুলে বলুন তো। গ্ল্যামোরা হিজাবসের টার্গেট অডিয়েন্স কিন্তু সব নারী নয়। তারা টার্গেট করছে ওয়ার্কিং উইমেন বা চাকরিজীবী নারীদের। অফিসে দীর্ঘক্ষণ হিজাব পরে থাকতে গিয়ে তাদের যে গরম লাগে বা অস্বস্তি হয়, সেটাই হলো তাদের পেন বা সমস্যা। রাইট। আর যেহেতু তারা অফিসে কাজ করে, তাই এই অস্বস্তি দূর করা তাদের জন্য একটা প্রায়োরিটি। তারা হয়তো 1200 টাকা দিয়ে একটা প্রিমিয়াম হিজাব কিনতে সক্ষম, যা তাদের পেমেন্ট ক্ষমতা প্রমাণ করে। একদম ঠিক। আর এই জায়গাটাতে রাজু আকনের ব্লগের কাস্টমার সাইকোলজি খুব প্রাসঙ্গিকভাবে যুক্ত হয়। আচ্ছা। দেখুন, শুধু সমস্যা আর সমাধান থাকলে মানুষ পণ্য কেনে না। মানুষের মনস্তত্ত্ব অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। এর মধ্যে একটা হলো সোশ্যাল প্রুফ। মানুষ আসলে একা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। মানে অন্যরা কি করছে সেটা দেখে। হ্যাঁ, যখন তারা দেখে যে অন্যরাও এই ব্র্যান্ডের হিজাব কিনে ভালো রিভিউ দিচ্ছে, তখন তাদের অবচেতন মন বলে যে এই সিদ্ধান্তটা নিরাপদ। ব্লগে আরও দুটি ইন্টারেস্টিং বিষয়ের কথা আছে, স্ক্যারসিটি বা সংকট সৃষ্টি আর প্যারাডক্স অফ চয়েস। স্ক্যারসিটি তো খুব পাওয়ারফুল একটা টুল। হ্যাঁ, ওয়েবসাইটে যখন লেখা থাকে আর মাত্র 2টো স্টক আছে, তখন মানুষের ভেতরে একটা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কাজ করে। আর প্যারাডক্স অফ চয়েসের বিষয়টা? ওটা হলো ক্রেতাকে অতিরিক্ত বিকল্প দিলে সে দ্বিধায় পড়ে যায়। সুপারমার্কেটে গিয়ে যদি দেখেন 50 ধরনের টুথপেস্ট রাখা আছে, হা, তখন তো মাথা খারাপ হয়ে যায়। একদম, আপনি হয়তো সিদ্ধান্ত নিতে না পেরে শেষ পর্যন্ত কিছুই কিনবেন না বা আগের পুরনো ব্র্যান্ডটাই তুলে নেবেন। রাইট। এই পুরো জার্নিটাকে মানে ক্রেতা প্রথমবার ব্র্যান্ডকে চেনা থেকে শুরু করে তার পণ্য কেনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে হিল ফানেলের সাথে তুলনা করা হয়েছে। এই হিল ফানেলের কনসেপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা অনেকটা কাউকে দিনের পর দিন বুঝিয়ে মোটিভেট করে মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়ার মতো। আর সেলস বা বিক্রি হওয়াটাই হলো সেই চূড়া। ঠিক, কিন্তু চূড়ায় ওঠার পর যদি আপনি কাস্টমারকে একা ফেলে দেন বা ধাক্কা দিয়ে ফেলে দেন, তবে সে তো আর কখনোই আপনার সাথে পাহাড়ে উঠবে না। চমৎকার একটা উপমা। ঠিক এই কারণেই চূড়ায় ওঠার পর অর্থাৎ ট্রানজ্যাকশনের পর কাস্টমারকে ফেলে দেওয়া যাবে না। সেখানে একটা বেস ক্যাম্প তৈরি করতে হবে। বেস ক্যাম্প মানে? এই বেস ক্যাম্পের ধাপগুলো হল স্যাটিসফ্যাকশন বা প্রত্যাশার চেয়েও বেশি কিছু ডেলিভার করে তাকে খুশি করা, তারপর গ্রোথ, লয়্যাল্টি এবং সবশেষে অ্যাডভোকেসি বা ওয়ার্ড অফ মাউথ নিশ্চিত করা। অ্যাডভোকেসি মানে কাস্টমার নিজেই প্রচার করবে? একদম। একজন কাস্টমার যখন আপনার অ্যাডভোকেট হয়ে যায়, তখন সে নিজেই আপনার ব্র্যান্ডের হয়ে বিনামূল্যে মার্কেটিং করতে থাকে। কিন্তু এখানে আমি একটু ভিন্ন একটা পয়েন্ট তুলতে চাই। হ্যাঁ, বলুন। এই যে আমরা 5P সাইকোলজি, সোশ্যাল প্রুফ আর স্ক্যারসিটির কথা বলছি, যদি কোনো কোম্পানি গুদামে 1000টা মাল রেখে ওয়েবসাইটে কৃত্রিমভাবে আর মাত্র 2টি বাকি লিখে রাখে, এটা তো সরাসরি মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা। এটা একটা সিরিয়াস কনসার্ন। মার্কেটিং কি তাহলে মানুষের আবেগকে ম্যানিপুলেট করে তাদেরকে এমন কিছু কিনতে বাধ্য করা যা তাদের হয়তো আদৌ দরকারই নেই? এটা খুব বৈধ এবং জরুরি একটা প্রশ্ন। এখানেই এথিক্স বা নৈতিকতার বিষয়টা চলে আসে। আমরা যদি 5P ফ্রেমওয়ার্কের মূল জায়গায় ফিরে যাই, তাহলে দেখব সঠিক মার্কেটিং কখনোই ম্যানিপুলেশন নয়। মানে
একটু বুঝিয়ে বলবেন? 5P এর প্রথম দুটো শর্তই হল কাস্টমারের সত্যিকারে পেন এবং সেটা সমাধানের প্রায়োরিটি থাকতে হবে। যদি কারো আসল সমস্যা না থাকে আর আপনি কৃত্রিম সংকট তৈরি করে তাকে ভয় দেখিয়ে পণ্য গুছিয়ে দেন, সেটা ম্যানিপুলেশন। রাইট। কিন্তু যার সত্যি সমস্যা আছে এবং যে সমাধান খুঁজছে, তাকে যদি আপনি এই সাইকোলজিক্যাল ট্রিগারগুলো ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করেন, তবে সেটা ম্যানিপুলেশন নয়, সেটা হলো তার প্রয়োজন আর আপনার সমাধানের মধ্যে একটা ব্রিজ তৈরি করা। খুব সুন্দর বলেছেন। তো এই ব্রিজ তৈরি করার ক্ষেত্রে আধুনিক যুগে আমরা তো পুরোপুরি প্রযুক্তি বা এআই টুলের ওপর নির্ভর করতে শুরু করেছি। হ্যাঁ, এখন তো সবখানেই এআই। কিন্তু বাস্তবে যখন সফটওয়্যার মানুষের বিকল্প হওয়ার চেষ্টা করে, তখন চিত্রটা কেমন হয়? চলুন একটু বাস্তবতার মাটিতে পা রাখি। ট্রাস্ট পাইলটের রিভিউগুলো নিয়ে কথা বলবেন তো? হ্যাঁ, ট্রাস্ট পাইলট নামের রিভিউ সাইট থেকে মার্কেটিং ম্যাজিক নামেরই একটা এআই পাওয়ার্ড বিজনেস গ্রোথ টুলের ৬৫টা রিভিউ আমরা বিশ্লেষণ করেছি। এর ওভারঅল রেটিং কিন্তু 3.5। আচ্ছা। এই রিভিউগুলো প্রযুক্তি আর বাস্তবতার একটা দারুণ বৈপরীত্য আমাদের সামনে তুলে ধরেছে। ইতিবাচক দিকগুলো যদি আগে দেখি, আন্ড্রেয়া লি এবং ডেভিড ইভান্সের মতো ব্যবহারকারীরা বলেছেন এই টুলটি ছোট ব্যবসার জন্য আক্ষরিক অর্থে জাদুর মতো কাজ করে। সময় বাঁচায় অনেক। হ্যাঁ, এটি ব্র্যান্ডের নির্দিষ্ট টোন অফ ভয়েস বা কথা বলার স্টাইল শিখে নিতে পারে এবং তারপর চমৎকার সেলস কপি, ইমেল আর ফেসবুক অ্যাড তৈরি করে দেয়। এটা তো ব্যবসার মালিকদের প্রচুর সময় বাঁচায়, একজন দক্ষ মার্কেটিং অ্যাসিস্ট্যান্টের অভাব পূরণ করে। রাইট, কিন্তু নেতিবাচক দিকগুলো পড়লে রীতিমতো ধাক্কা খেতে হয়। হ্যাঁ, সায়, জন, আলানা বা সুজানের মতো ইউজাররা তো ভয়াবহ কাস্টমার সার্ভিসের অভিযোগ করেছেন। তাদের মতে অ্যাপ বারবার ক্র্যাশ করে আর স্ক্রিনে bubble.io এরর দেখায়। এখন সাধারণ ব্যবহারকারীর কাছে এই এররের মানে কি? আসলে bubble.io হলো একটা নো কোড প্ল্যাটফর্ম, যার ওপর ভিত্তি করে এই এআই অ্যাপটি হয়তো তৈরি করা হয়েছে। আচ্ছা। যখন একজন এন্ড ইউজার এই এরর দেখতে পান, তার মানে হলো সফটওয়্যারের পেছনের মূল কঙ্কালটা বেরিয়ে পড়েছে। এটা চরম অপেশাদারিত্বের লক্ষণ। শুধু তাই নয়, ব্যবহারকারীরা লাইফ টাইম লাইসেন্স কেনার পরও টুল কাজ করছে না বলে অভিযোগ করেছেন। এটা তো প্রতারণার মতো হয়ে গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সাপোর্ট টিমের কোনো রেসপন্স না পাওয়া। ইউজাররা বলছেন সাপোর্ট ক্যালেন্ডার পুরোপুরি খালি থাকে এবং বারবার ইমেল করার পরও কোনো উত্তর মেলে না। এই জায়গাটাতেই একটু আগে আমরা যে সিস্টেমের কথা বলেছিলাম, তার একটা বড় ফাঁক ধরা পড়ে। কিভাবে? একটা টুল বা সফটওয়্যার যত ভালোই হোক না কেন, প্রযুক্তি যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন কাস্টমারের রাগ বা হতাশা সামাল দেওয়ার জন্য মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়। মেশিনে তো ইমোশন নেই। একদমই। সিস্টেম মানে শুধু একটা সফটওয়্যার কিনে ফেলে রাখা নয়। সিস্টেম হলো দক্ষ মানুষ, উপযুক্ত মেশিন এবং সঠিক প্রক্রিয়ার একটা ব্যালেন্সড মিশ্রণ। শুধু টুল কোনোদিন একা একটা ব্যবসা টানতে পারে না। এটা অনেকটা টেসলার সেলফ ড্রাইভিং কার কেনার মতো। আপনি হয়তো গাড়িতে বসে ঘুমাচ্ছেন আর গাড়ি নিজে নিজে চলছে, হ্যাঁ, কিন্তু হঠাৎ যদি মাঝপথে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে আর তখন কাস্টমার কেয়ারে কল করে আপনি কাউকেই না পান, তবে সেই অত্যাধুনিক প্রযুক্তির আর 1 পয়সাও দাম থাকে না। ঠিক বলেছেন। প্রযুক্তি যখন ফেল করে, তখন মানুষের সংযোগই একমাত্র ভরসা। রাইট? আর মানুষের সাথে এই সংযোগ বা কানেকশন তৈরির বিষয়টা আমাদের পরবর্তী কনসেপ্ট গেরিলা মার্কেটিংয়ের সাথে দারুণভাবে মিলে যায়। ও হ্যাঁ, গেরিলা মার্কেটিং। যখন কোনো ছোট স্টার্টআপের কাছে বিশাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার বাজেট থাকে না, তখন তারা এই গেরিলা মার্কেটিংয়ের আশ্রয় নেয়। হ্যাঁ, এটি হলো প্রথাগত বিজ্ঞাপনের ছক ভেঙে উদ্ভাবনী চিন্তা দিয়ে মানুষের ম্যাক্সিমাম অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করা। মানে গেরিলা মার্কেটিং আসলে মানুষের ইমোশনের সাথে একটা সরাসরি যোগাযোগ তৈরি করে। একদম। আর এই ইমোশনাল কানেকশন বা আবেগের জায়গাতেই আধুনিক ব্যবসার সবচেয়ে বড় কনসেপ্টটি নিয়ে আমরা কথা বলতে চাই, CHR বা কর্পোরেট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি। আমরা তো এতদিন ধরে বড় বড় কোম্পানির CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা শুনে এসেছি, তাই না? হ্যাঁ, CSR মানে হলো হয়তো বছরে একদিন কিছু গাছ লাগানো, গরিবদের কিছু কম্বল দেওয়া বা বন্যায় ত্রাণ দেওয়া। রাইট। কিন্তু কোচ কাঞ্চনের মতে বর্তমান যুগে শুধু CSR দিয়ে কোনো ব্যবসার ইমেজ আর বাঁচে না। এখন প্রয়োজন CHR। মানে কর্পোরেট হ্যাপিনেস। হ্যাঁ, সুখ বা হ্যাপিনেস এখন আর কোনো বিলাসিতা নয়, এটি আধুনিক ব্যবসার মূল কারেন্সি। ডেটা বলছে যেসব কোম্পানির কর্মীরা মানসিকভাবে সুখী, তারা ৪৪% বেশি প্রোডাক্টিভ হয়। তাই নাকি? হ্যাঁ, আর সেই কোম্পানিগুলো অন্যান্যদের তুলনায় ৩৩% বেশি লাভজনক হয়। তার মানে হলো
ব্যবসার চূড়ান্ত লক্ষ্য শুধু ব্যালেন্স শিটে মুনাফা দেখানো নয়, বরং ব্যবসার ভেতরে থাকা কর্মী এবং বাইরে থাকা কাস্টমার উভয় দিকেই মানুষের মানসিক সুখ নিশ্চিত করাটাই আসল সফলতা। আজকের এই পুরো আলোচনা যদি আমরা একসাথে করি তবে চিত্রটা দাঁড়ায় এরকম: একটা আধুনিক ও সফল ব্যবসার জন্য দরকার একটা শক্ত ভিত্তি বা বিজনেস প্ল্যান, যা শুধু স্বপ্ন নয় বরং বাস্তবসম্মত হিসাবের ওপর দাঁড়ানো। হুম এরপর মানুষের মনস্তত্ত্ব বুঝে 5P ও হিল ফানেল ব্যবহার করে তৈরি করা সঠিক মার্কেটিং কৌশল। এর সাথে দরকার এমন একটা সিস্টেম যা পুনরাবৃত্তিমূলক কাজগুলো অটোমেট করবে, কিন্তু মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা খোলা রাখবে, রাইট। এবং পরিশেষে কাস্টমার সাপোর্ট ও কর্পোরেট হ্যাপিনেস নিশ্চিত করা। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে ভেবে দেখার মতো একটা বিষয় রেখে যেতে চাই। বলুন। আমরা দেখলাম ভবিষ্যতে ব্যবসার মূল সাফল্যের মাপকাঠি হতে যাচ্ছে কর্পোরেট হ্যাপিনেস বা মানুষের সুখ তৈরি করা। তাহলে একটু ভেবে দেখার মতো বিষয় হল, যেসব ব্যবসা যুগ যুগ ধরে মানুষের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতাকে পুঁজি করে পণ্য বিক্রি করে আসছে, তাদের কি হবে? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। যেমন ধরুন কিছু নির্দিষ্ট ফেয়ারনেস ক্রিম, যারা বোঝায় যে গায়ের রং উজ্জ্বল না হলে সমাজে আপনি অযোগ্য, অথবা সেই সব অবাস্তব ডায়েট ব্র্যান্ড যারা মানুষের বডি ইমেজ নিয়ে হীনমন্যতা তৈরি করে। হ্যাঁ, এরা তো ভয় দেখিয়েই ব্যবসা করে। ঠিক। ভবিষ্যতে এই হিউম্যান টু হিউম্যান অর্থনীতিতে, যেখানে কাস্টমার অনেক বেশি সচেতন, এই ব্র্যান্ডগুলোর ভাগ্যে কি ঘটবে? তারা কি নিজেদের এই মনস্তাত্ত্বিক খেলার পদ্ধতি বদলাতে বাধ্য হবে, নাকি মানুষের সুখ নিশ্চিত করতে না পেরে কালের গর্ভে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে? এটা আসলেই গভীরভাবে চিন্তা করার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটাই সবার চিন্তার জন্য রেখে গেলাম।